ওকে। তো আমি গতদিন যেটা পড়াইছিলাম সেটা জাস্ট একটু রিভিউ করে সামনের দিকে আগাবো, ঠিক আছে? তো আমি গতদিন পড়াইছিলাম আপনাদেরকে অরবিট কি, ঠিক আছে? তো এটা হচ্ছে স্যাটেলাইট যেই পাথ ধরে রিভলভ করে আর্থের চারপাশে, মানে যে আর্থের বা পৃথিবীর চারপাশে ঘোরাঘুরি করে, ঠিক আছে? যে পাথ অনুসারে বা যে পাথ অনুযায়ী সেটাকেই বলা হচ্ছে অরবিট, ঠিক আছে? তো এই অরবিটের বিভিন্ন এলিমেন্ট থাকে বা বিভিন্ন প্রপার্টিজ থাকে যেগুলো আমাদের জানা দরকার স্যাটেলাইটের পজিশন বা স্যাটেলাইটের সাইজ বা বিভিন্ন জিনিস জানার জন্য, ঠিক আছে? স্যাটেলাইটের সবকিছু জানার জন্য এই অরবিটের এলিমেন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তার মধ্যে ৬টা এলিমেন্টের মধ্যে আমরা সেমি মেজর অ্যাক্সিস সম্পর্কে আর ইসেন্ট্রিসিটি সম্পর্কে গতদিন পড়ছি। তো সেমি মেজর অ্যাক্সিসটা কি ছিল? একটা ছবি দেখাচ্ছে আবার। সেই মেজর অ্যাক্সিস ছিল, যদি এই ছবি অনুযায়ী দেখানো যায়, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল শেপ, তার সেন্টার থেকে দুই পাশে দেখেন দুইটা ফোকাস F1 আর F2, ঠিক আছে? তো এটা যেটা বড় দিকটা সেটার যে দুই পাশ বা হরিজন্টাল দিক সেটার হচ্ছে দুই পাশের যে অংশটুকু সেটাকেই সেই মেজর অ্যাক্সিস বলে। আর পুরাটা মিলে একসাথে বললে হবে হচ্ছে মেজর অ্যাক্সিস, ঠিক আছে? আর অর্ধেক অর্ধেক করলে সেই মেজর অ্যাক্সিস। তো এই সেই মেজর অ্যাক্সিস দিয়ে কি জানতে পারবো আমরা? আমরা জানতে পারবো যে আমাদের একটা স্যাটেলাইটের, ঠিক আছে, সেই মেজর অ্যাক্সিস দিয়ে সাইজ বোঝা যাবে যে একটা স্যাটেলাইটের সাইজ কতটুকু বা স্যাটেলাইটের অরবিটের সাইজ কতটুকু, ঠিক আছে? এটা হচ্ছে সেই মেজর এক্সিসটা হচ্ছে মেজর অ্যাক্সিসের হাফ। ওকে? তো এটুকুই মোটামুটি জানতে হবে। তারপরে নিচে যাচ্ছি। যদি হচ্ছে সেই মেজর অ্যাক্সিসটা একটা সার্কেল হয় তাহলে কিন্তু সেই মেজর অ্যাক্সিস সেই মাইনর অ্যাক্সিস সেমই হবে। বা মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস সেমই হবে। ঠিক আছে? যেহেতু ইলিপ্টিক্যাল শেপ তো বড় ছোট আছে। কিন্তু সার্কেলের ক্ষেত্রে তো সবকিছুই সমান, সমান। ঠিক আছে? তো এটুকু বলা হইছে। আর ইসেন্ট্রিসিটি এটা দিয়ে কি বুঝাবে? আমাদের হচ্ছে সেই মেজর অ্যাক্সিস দিয়ে সাইজ বুঝাইছে। আর ইসেন্ট্রিসিটি দিয়ে শেপ বুঝাবে যে অরবিটটার শেপ কেমন? আমাদের অরবিটের শেপ কি পারফেক্ট সার্কেল নাকি সার্কেল থেকে বিচ্যুত হয়ে ইলিপ্টিক্যাল শেপ গঠন করছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ই এর ভ্যালু কোনটা কোনটা থেকে পাবো? এ এবং বি থেকে ই এর ভ্যালু পাবো। তো ই ইজ ইকুয়াল টু, দেখেন একটা ইকুয়েশন দেওয়া আছে, ই ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ, ঠিক আছে? তো এ আর ম্যাডাম, বিটা কি? হ্যাঁ বলেন। স্যাটেলাইটের জন্য যে এই অরবিটটা তো ধরেন ইলেকট্রিক্যাল হোক বা গোল হ্যাঁ, হোক, তো হ্যাঁ। এটার সেন্টার কি পৃথিবীর সেন্টারকে ধরবো নাকি পৃথিবীকে ধরবো? পৃথিবীর সেন্টারের সাপেক্ষেই তো ধরতে হবে, কারণ পৃথিবী চারপাশে ঘুরছে না। তোর সেন্টারও ওই রকমই হবে, ওর কাছাকাছিই হবে। এই যে পৃথিবীর নাকি ওর সেন্টারে ধরবেন, এটার ব্যাখ্যা আছে নিচে। কারণ ওটার একটা প্লেন আছে আর পৃথিবীর একটা প্লেন আছে, যেটা জিও স্টেশনারি, সেটা সেম সেম, ঠিক আছে? সেটা তো ওটাকে কেন্দ্র করে যা দিয়ে ঘুরে। আচ্ছা, এটাতে আমি যাবো, একটু আগে এটা পড়াই তারপরে যাচ্ছি, ঠিক আছে? যাবো নেক্সটে, শুভ। জি ম্যাম। ওকে। তাহলে এখানে দেখেন এ আর বিটা কি? এটা হচ্ছে এ এর যেটা সেটা হচ্ছে লেংথ অফ সেই মেজর অ্যাক্সিস। মানে আমাদের একটা মেজর অ্যাক্সিসকে যদি দুই ভাগে ভাগ করি, দুইটা সেই মেজর অ্যাক্সিস তৈরি হবে। সেই মেজর অ্যাক্সিসের লেংথটা হচ্ছে এ, ঠিক আছে? আর বিটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। তাহলে এ আর বি এর ভ্যালু অনুযায়ী আমরা ই এর একটা ভ্যালু পাবো। এখন ই এর ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত হতে পারবে? ই এর যে কোনো ভ্যালু ধরেন, দেখেন কত হয়। যে কোনো ভ্যালুর জন্য দেখবেন যে এর ভ্যালু কখনো 1 এর চাইতে বড় হয় না। তার মানে এর ভ্যালু কত থেকে কত হতে পারে? 0 থেকে আমার 1 পর্যন্ত হতে পারে। 0 কখন হবে? যখন a আর b টা সমান, সমান হবে। a আর b যদি সমান, সমান হয় তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 0। ঠিক আছে? 0 ভাগ সামথিং মানে হচ্ছে 0 ই হয়। তো সমান, সমান 0 বলতে কি বোঝাচ্ছে? বলতে বোঝাচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস সমান, সমান। এটা কার ক্ষেত্রে সমান, সমান? আমাদের সার্কেলের ক্ষেত্রে সমান, সমান। ঠিক আছে? তো এর ভ্যালু 0 বলতে বুঝাবে যে এই অরবিটটা হচ্ছে সার্কুলার। ঠিক আছে? শেপটা হচ্ছে সার্কুলার শেপ। আর যদি হচ্ছে এই কি বলে এর ভ্যালু 0 থেকে বিচ্যুত হয়, মানে 0 থেকে 1 এর মধ্যে যেকোনো একটা ভ্যালু হয়, তাহলে বুঝতে পারবেন যেটা পারফেক্ট সার্কেল না। তাহলে ওখান থেকে বিচ্যুত হয়ে একটা ইলিপ্টিক্যাল শেপ গঠন করছে। তো নিচে যাচ্ছি। একটা ছবি দেখাইছিলাম সেদিনকে। যে এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত হবে, ঠিক আছে? তখন আকিদা বা শুভ কেউ একজন জিজ্ঞাসা করছিল, ম্যাডাম সেন্টার কি চেঞ্জ হবে? অবশ্যই সেন্টার চেঞ্জ হবে, কারণ সার্কেলের ক্ষেত্রে এটা সেন্টার। তারপর যখন ই ইজ ইকাল টু 0.5 তখন কিন্তু এটা সেন্টার একটু সরে যাবে। তারপরে দেখেন ই ইজ ইকাল টু 0.75 এটার জন্য একটু সরে যাবে। তারপরে ই ইজ ইকাল টু 0.9, মানে ই এর ভ্যালু যত বাড়তেছে সার্কেল থেকে তত বেশি বিচ্যুতি ঘটতেছে, মানে তত বেশি ইলিপ্টিক্যাল শেপ গঠন করতেছে, ঠিক আছে? আর ইলিপ্টিক্যাল শেপে কি হয়? ইলিপ্টিক্যাল শেপে মেজর অ্যাক্সিসটা বড় হয়, মাইনর অ্যাক্সিসটা ছোট হয়। এটুকু বুঝা গেছে? বুঝা গেলে নতুন পড়াবো এখন। এটা জাস্ট রিভিউ ছিল একটু। এটা বুঝা গেছে?
জি ম্যাম। আচ্ছা 1 মিনিট। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি হচ্ছে হেডফোন আজকে ইউজ করছি না। আমার মাথা ব্যথা করতেছে তো ওইজন্য হচ্ছে আমি ল্যাপটপের স্পিকারে কথা বলছি। শোনা যাচ্ছে জি ম্যাডাম। ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝা না গেলে আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা। তো এখন মিন অ্যানোমালি এটা বোঝানোর আগে আমরা কয়েকটা পয়েন্ট দেখাবো, ঠিক আছে? এখানে দেখেন একটা ছবি দেখতে পাচ্ছেন? একটু ছোট করি ছবিটা। ছবিটা দেখতে পাচ্ছেন? এখানে ২ ধরনের প্লেন আছে, ঠিক আছে? আমি মার্ক করে দিচ্ছি ২ ধরনের প্লেন। এটা হচ্ছে অরবিটাল প্লেন, এইটা। এটা একটু চিত্রটা একটু ডিফিকাল্ট বাট এটা দেখেন মানে ২ টা প্লেন আছে। এটা হচ্ছে একটা প্লেন ওপরেরটা আর নিচে, ঠিক আছে? নিচে যেটা এইটা সেটা হচ্ছে আরেকটা প্লেন। এটাকে বলা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন। আর্থের সাপেক্ষে যে প্লেনটা আমরা পাবো বা আর্থের রেসপেক্টে, ঠিক আছে? সে প্লেনটাকে বলা হয় ইকুয়াটোরিয়াল প্লেন, লিখে রাখতে পারেন। আর অরবিটাল প্লেনটা কার রেসপেক্টে পাবো? স্যাটেলাইট অরবিটাল রেসপেক্টে যে প্লেনটা আমরা পাবো সেটা হচ্ছে অরবিটাল প্লেন, ঠিক আছে? কখনো কখনো দেখা যায় অরবিটাল প্লেন আর ইকুয়াটোরিয়াল প্লেনটা সেম থাকে, ঠিক আছে? এই যে এটা এদের দুজনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ইনক্লাইনেশন। এর ভ্যালু 0 থেকে যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে? যদি 0 হয় বুঝতেই পারতেছেন ২ টা প্লেন সেম প্লেন, ঠিক আছে? তার মানে অরবিটটা মাঝখানে। এই যে এই সবুজ চিহ্নটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আর্থ বোঝাচ্ছে, ঠিক আছে? এই আর্থটা যে প্লেনে আছে সেটা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন। আর আর্থের চারপাশে যে ঘুরতেছে দেখছেন? এই যে এই যে ইলিপ্টিক্যাল একটা শেপ, যে এই শেপটা, এটা হচ্ছে অরবিট, ঠিক আছে? স্যাটেলাইট অরবিট। আর এটার রেসপেক্টে যে প্লেন সেটা হচ্ছে অরবিটাল প্লেন, ঠিক আছে? তো এখন দেখেন আর্থের যে সেন্টার সেটা কি মানে আপনারা শিওর যে সেটাই হচ্ছে অরবিটার সেন্টার? এটা বলা যাবে না কিন্তু, ঠিক আছে? বাট জিও স্টেশনারির ক্ষেত্রে কিছু আলাদা কনসেপ্ট আছে ওটা পরে বলবো। বাট এটা কিন্তু বলা যাবে না যে কখনো কখনো মানে কখন এটা সেন্টার আর স্যাটেলাইট অরবিটার সেন্টার সেম কিনা। সেম হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? এটা ইনক্লাইনেশন এর উপরেও ডিপেন্ড করবে অনেকটা। তারপর আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে পেরিজি পয়েন্ট। এই যে সবুজ একটা দাগ পয়েন্ট দেখতে পাচ্ছেন? এটাকে বলা হয় পেরিজি পয়েন্ট। এই পয়েন্টটা কি? এই পয়েন্ট হচ্ছে আর্থের সবচেয়ে কাছে যে পয়েন্টটা, ঠিক আছে? স্যাটেলাইট অরবিটার ওপরে আর্থের সবচেয়ে কাছের যে পয়েন্ট সেটা হচ্ছে পেরিজি পয়েন্ট। আমি তো ওই কয়েকটা জিনিস বললাম কিন্তু এগুলো কিন্তু ভাইভাতে ধরার মতন বা আপনাদের মনে রাখার মতন। আবারও বলছি, একটা হচ্ছে আমাদের কি আর্থ, ঠিক আছে? আর্থের চারপাশে স্যাটেলাইট অরবিট ঘুরছে। এই স্যাটেলাইট অরবিটের শেপটা সার্কুলার, পারফেক্ট সার্কুলার থেকে ইলিপ্টিক্যাল শেপ হতে পারে। এটা নির্ভর করে আমাদের এর ভ্যালুর ওপরে, ঠিক আছে? তারপর এটা কত বড় হবে সেটা নির্ভর করে হচ্ছে আমাদের কি? আমাদের সাইজটা নির্ভর করে সেমি মেজর অ্যাক্সিস এর উপরে। আর অরবিটটা যে প্লেনে আছে সেটাকে বলা হচ্ছে অরবিটাল প্লেন। আর আর্থটা যে প্লেনে আছে সে আর্থটার প্লেনটাকে বলা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন। এই দুটার মাঝখানের অ্যাঙ্গেলটা কি? ইকুয়াটোরিয়াল প্লেন আর অরবিটাল প্লেনের মাঝখানের অ্যাঙ্গেল আছে একটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ইনক্লাইনেশন, ঠিক আছে? আর আর্থের সবচাইতে কাছের যে পয়েন্ট অরবিটার উপরে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে পেরিজি পয়েন্ট, ঠিক আছে? আর্থের সবচাইতে কাছে অরবিটার স্যাটেলাইট অরবিটার উপরে যে পয়েন্টটা আছে সেটাকে বলা হয় পেরিজি পয়েন্ট। বোঝা যাচ্ছে? জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা তারপরে তাহলে যদি এটা বোঝা যায় তাহলে আমরা এখন মিন অ্যানোমালিতে চলে যাচ্ছি, ঠিক আছে? নামগুলো কিন্তু একটু কঠিন কঠিন আমার উচ্চারণ করতে একটু কষ্ট হয়। তো যাই হোক, মিন অ্যানোম্যালি, ঠিক আছে? মিন বলতে তো বুঝতেই পারতেছেন যে এভারেজ, ঠিক আছে? তাহলে কোনো একটা কিছুর অ্যানোমালি আমরা জানি না, অ্যানোমালি আমরা দেখব। তাহলে মিন বলতে আমরা বুঝাচ্ছি কোনো কিছুর একটা এভারেজ। তাহলে কোনো কিছুর এভারেজ ভ্যালুটাই হচ্ছে আমাদের মিন অ্যানোমালি হবে, ঠিক আছে? তো দেখেন ফর আ স্যাটেলাইট দ্য পয়েন্ট হুইচ ইজ ক্লোজেস্ট ফ্রম দ্য আর্থ ইজ নোন অ্যাজ পেরিজি। আমি যেটা বললাম এটা আমি মার্ক করে দিচ্ছি। মানে একটা স্যাটেলাইটের জন্য, ঠিক আছে? আর্থের সবচাইতে কাছের যে পয়েন্ট সেই পয়েন্টটাকে বলা হয় পেরিজি। ছবিতে আমি এখনই দেখায় আসছে এটা, ঠিক আছে? এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তখন বলছে মিন অ্যানোমেলি মানে হচ্ছে মিন অ্যানোমেলি এম দিয়ে প্রকাশ করে এটাকে, ঠিক আছে? এটা বলছে গিভস দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য স্যাটেলাইট উইথ রেফারেন্স টু পেরিজি। মানে এখানে বলছে যে অ্যাভারেজ ভ্যালু দিবে কার? অ্যাঙ্গুলার পজিশন কার? স্যাটেলাইটের। কার সাপেক্ষে? পেরিজি পয়েন্টের সাপেক্ষে। পেরিজি কেন পড়লাম? যে কারণ ওই পয়েন্টের সাপেক্ষে আর্থের অ্যাঙ্গুলার পজিশন আমরা দেখব যে ওই পয়েন্টের রেসপেক্টে স্যাটেলাইটটা এখন কোন অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে?
সেটার যে কয়েকটা ভ্যালু দিব আমরা, ঠিক আছে? ওই পয়েন্টের সাপেক্ষে অ্যাঙ্গুলার পজিশনের স্যাটেলাইটের কয়েকটা ভ্যালু দিব। একটা ভ্যালু নিয়ে সেটার যে এভারেজটা পাবো সেটাই হচ্ছে মিন অ্যানোমালি। ঠিক আছে? তার মানে আমরা মিন অ্যানোমালি দিয়ে বুঝতে পারবো এক্সাক্টলি পেরিজি পয়েন্ট থেকে স্যাটেলাইটটা কতটুকু অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে? একটা এভারেজ অ্যাঙ্গেল পাবো অনেকগুলো পয়েন্টের মাঝখানে। বলছে ইফ দ্য অরবিট ইজ সার্কুলার, যদি আমাদের অরবিটটা সার্কুলার শেপের হয়, মানে স্যাটেলাইটের অরবিটটা আর কি, তাহলে কি হবে? দেন মিন অ্যানোমালি গিভস দ্য অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য স্যাটেলাইট ইন দ্য অরবিট। তাহলে মিন অ্যানোমালি কি করবে? মানে দিবে কার পজিশন? স্যাটেলাইটের অ্যাঙ্গুলার পজিশন অরবিটের মধ্যে। কিন্তু যদি ইলিপ্টিক্যাল শেপ হয় দেন এ ক্যালকুলেশন অফ এক্সাক্ট পজিশন ইজ ভেরি ডিফিকাল্ট। মানে যদি আমাদের সার্কুলার হয় তাহলে হচ্ছে সব পজিশনই ধরেন সেম সেম থাকবে, মানে হচ্ছে পজিশনগুলো ঠিক থাকবে, তাহলে অ্যাঙ্গেল বের করা বেশ ইজি হবে। কিন্তু আমাদের যদি ইলিপ্টিক্যাল শেপ হয় তাহলে দেখেন পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন পয়েন্টে, ঠিক আছে? তো পজিশন চেঞ্জ হয়ে গেলে আমাদের এক্সাক্ট ক্যালকুলেশন পেয়ে তার হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন পাওয়া বেশ ডিফিকাল্ট, ঠিক আছে? অ্যাট দ্যাট টাইম মিন অ্যানোমালি ইজ ইউজড অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট স্টেপ। মানে তখন আমাদের কি করতে হবে, যদি হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল শেপ হয় তাহলে মিন অ্যানোমালিটা পারফেক্টলি আমরা পাবো না। তো কি করব, এটাকে একটা মাঝখানের স্টেপ ধরবো, আর তারপরেও আরো অনেক ক্যালকুলেশন করে একদম মানে শেষ সিদ্ধান্তে পৌঁছাবো যে অ্যাঙ্গুলার পজিশনটা এখন কোথায়। বোঝা গেছে এটা? বুঝতে পারছেন এটা? বলেন তো। মোটামুটি বুঝছি ম্যাম। আচ্ছা, তাহলে আমি যদি বলি, ধরেন এটা হচ্ছে একটা আর্থ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের অরবিটটা, ঠিক আছে? দুইটা গোল আঁকি দাঁড়ান। এটা হচ্ছে আর্থ, ঠিক আছে? আর এটা হচ্ছে ধরেন আহ এটা একরকম, ঠিক আছে? তারপরে আরেকটা আঁকছি এরকম, এটা আমি পেন্সিল দিয়ে আঁকি, ধরেন এইরকম। এখন বলেন তো, ধরেন পেরিজি পয়েন্টটা এখানে, ঠিক আছে? ধরলাম এখানে পেরিজি পয়েন্টটা আমাদের হচ্ছে, এক মিনিট আরেকটা জিনিস করি, এটা এরকম না, এটা হচ্ছে এরকম, আর একটা এরকম করি, এইরকম, ঠিক আছে? এখন আমরা ধরলাম পেরিজি পয়েন্টটা এখানে সবচেয়ে আর্থের কাছে, মানে অরবিটের স্যাটেলাইট অরবিটের কাছে যে আর্থের পয়েন্টটা সেটা হচ্ছে পেরিজি পয়েন্ট, ধরলাম এটা, ঠিক আছে? এই পয়েন্ট থেকে আমি কি করব, অ্যাঙ্গুলার পজিশন নিব, ঠিক আছে? এই স্যাটেলাইটের অরবিটের এখান থেকে নিব, ঠিক আছে? সবচেয়ে কাছে যেহেতু, তাহলে এর কাছ থেকে আমাদের স্যাটেলাইটটা সবচেয়ে বেশি কাছে, ঠিক আছে? তাহলে এখান থেকে নিব, সবগুলোর অ্যাভারেজ করব, বুঝছেন? তারপরে নির্দিষ্ট একটা পজিশনে আমরা তখন কি করব, অ্যাঙ্গুলার পজিশনটা যে নির্দিষ্ট একটা ডিস্ট্যান্সে অ্যাঙ্গুলার পজিশনটা কত হবে, তার এই কয়েকটা পয়েন্ট নিলাম, যেহেতু কাছের পয়েন্ট এটা, তাহলে এই কাছে থেকে এই অ্যাঙ্গেল গুলো নিব, প্রত্যেকটা অ্যাঙ্গেল নিব, ঠিক আছে? অ্যাঙ্গেল নিয়ে সেটা হচ্ছে মেজারমেন্ট করব, মেজারমেন্ট করার পরে সেটা হচ্ছে মিনটা পাবো আমরা, সেটা হচ্ছে মিন অ্যানোমালি, ঠিক আছে? তখন আমরা বুঝবো যে এই পয়েন্ট থেকে এই অ্যাঙ্গেল করে আমাদের স্যাটেলাইট অরবিটটা আছে। কিন্তু যদি হচ্ছে আমাদের ধরেন পেজি পয়েন্ট এটা হয়, এখান থেকে যদি আমি ধরেন এখানে নিলাম একটা, এখানে নিলাম একটা, ঠিক আছে? মানে আমাদের অরবিটের যদি সার্কুলার শেপ হয় তাহলে হচ্ছে সবগুলো পয়েন্টই আরেকটা পয়েন্ট থেকে সবার ডিস্টেন্সে থাকবে, ঠিক আছে? কিন্তু ইলিপ্টিক্যাল শেপের ক্ষেত্রে কিন্তু একটা পয়েন্ট এক ডিস্টেন্সে থাকবে। এই জন্য আমাদের বলা হচ্ছে যে এটা ডিফিকাল্ট বেশি কি করা। আচ্ছা, একটা মিনিট। ঠিক আছে, বোঝা গেছে কি একটু এবার, যে আমাদের সার্কুলার শেপের অরবিটের ক্ষেত্রে আমাদের কি হবে, মিন অ্যানোমালিটা বের করা বেশ মানে ইজি হবে, সরি। তো ওটার জাস্ট আমরা একটা অ্যাভারেজ বের করে সবগুলোর অ্যাঙ্গুলার পজিশনের থেকে আমরা একটা মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু পাইলে বলতে পারবো যে পেরিজি পয়েন্ট থেকে এই অ্যাঙ্গেল করে আমাদের অরবিটটা আসে বা স্যাটেলাইটটা আসে। আর একটা কথা, যে আমাদের যদি ইলিপ্টিক্যাল শেপ হয় অরবিটে, তাইলে আমাদের যে হচ্ছে আর্থের অরবিট, মানে আর্থের যে পেরিজি পয়েন্টটা সবচেয়ে কাছে স্যাটেলাইটের, সেই পয়েন্ট থেকে আমাদের ইলিপ্টিক্যাল যে হচ্ছে অরবিট আছে সেটার বিভিন্ন পয়েন্টে অ্যাঙ্গুলার পজিশন মাপাটা বেশ ডিফিকাল্ট হবে। সেখান থেকে এভারেজ বের করা আরো বেশি ডিফিকাল্ট হবে। এজন্য বলা হয়েছে এটাকে তখন মাঝখানে একটা স্টেপ ধরে আরো ক্যালকুলেশন করে লাস্টে পৌঁছাতে হবে যে কোন অ্যাঙ্গেলে আছে। এবার বুঝে গেছে একটু? জি ম্যাম। আচ্ছা, শিবলি বুঝতে পারতেছেন? শিবলি? Yes, ma'am. আচ্ছা, তারপরে ম্যাম হচ্ছে, হ্যাঁ বলেন।
হ্যাঁ আপনি যে আন্ডারলাইন করেন না সবুজ কালো কালো কালি হ্যাঁ দিয়ে আপনার কালার হ্যাঁ দিয়ে হলুদ হ্যাঁ কালো দিয়ে কালি দিয়ে তো হ্যাঁ সেটা একটু চেঞ্জ করলে ওটা একটু আপনার সবুজ দিলে ভালো হতো, ওটা চোখে লাগে তো পরে সবুজ পড়তে কি গেলে করা সমস্যা যায়? হয়। এটা তো আমি হাইলাইট করে দিই। হাইলাইটটা ম্যাম সবুজ কালার করা যায় না? আমি তো জানি না, আপনারা জানলে একটু বলেন, তাহলে করতেছি। করা যায় কি, কেউ জানেন? আমার জানা নাই ম্যাম, এই কারণে বললাম। আমারও আসলে জানা নাই, এজন্য বলতেছি। কারণ এটা তো সবসময় হলুদ কালারই হয়। এখন যদি বলেন রনি, তাহলে হলুদ কালারটা মিশাই দিয়ে লাল কালার দিয়ে দিব। তাছাড়া তো আমার কাছে অপশন নাই। বুঝছেন? ম্যাম তাইলে থাক, সমস্যা নাই, মানে সবুজ বা অন্য কালার হলে ভালো হতো। বুঝতে পারছি, সবুজ কালার হইলে হাইলাইট করা বেশি ইজি হয়। আচ্ছা দেখি এখানে আ এরকম কিছু নাই, বুঝছেন? মানে কালার হয়তোবা চেঞ্জ করা যায় না মেবি। আমি জানি না আসলে। আচ্ছা, ঠিক আছে তাইলে। তাহলে আমি নেক্সট এ যাবো? জি ম্যাম। ওকে। তাহলে তারপরে এখন হচ্ছে আমাদের যেটা আর্গুমেন্ট অফ পেরিজি। দেখেন পেরিজিটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তো আর্গুমেন্ট বলতেছে, তার মানে বোঝাতে যাচ্ছে যে এটাও একটা অ্যাঙ্গেল। বাট অ্যাঙ্গেলটা কার সেটা দেখতে হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে দুইটা জিনিসের, ঠিক আছে? আগেই বলে দিই, জিনিসটা যদিও এখনো পরিচিত হয়নি, বাট আমি এটা বলে দিই জাস্ট, যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর্গুমেন্ট অফ পেরিজি এটাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। এটা কি? এটা হচ্ছে অ্যাঙ্গেল কার কার মাঝখানে। একটা হচ্ছে বোঝা যাচ্ছে পেরিজি পয়েন্ট, আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং নোড, ঠিক আছে? এখন আমরা পেরিজি পয়েন্টটা জানি, যে পেরিজি পয়েন্টটা হচ্ছে আমাদের আর্থের উপরে যে পয়েন্টটা স্যাটেলাইট অরবিটের সবচেয়ে কাছে, সেই পয়েন্টটাকে পেরিজি পয়েন্ট বলে। আর অ্যাসেন্ডিং নোড সম্পর্কে আমরা এখনো জানি না। দুইটা নোড থাকে, অ্যাসেন্ডিং নোড আর ডিসেন্ডিং নোড। এখন আমরা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং নোডটা একটু জানবো, তারপরে আমরা বুঝতে পারবো যে পেরিজি আর্গুমেন্ট অফ পেরিজিটা কোন কোন দুইটা পয়েন্টের মাঝখানের অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন দেখেন এখানে বলছে স্যাটেলাইট অরবিট কাটস দ্য ইকুয়াটোরিয়াল প্লেন, মানে অরবিটাল প্লেন ইজ দ্য প্লেন কন্টেনিং দ্য অরবিটিং বডি অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল বডি। ইকুয়াটোরিয়াল প্লেন কি আর অরবিটাল প্লেন কি সেটাই বলছে, ঠিক আছে? অরবিটাল প্লেনটা হচ্ছে যে প্লেনের মধ্যে কি থাকে, অরবিটিং বডিটা থাকে, মানে স্যাটেলাইটটা থাকে, ঠিক আছে? আর ইকুয়াটোরিয়াল প্লেনটা কি, যে প্লেনের মধ্যে আমাদের কি থাকে, সেন্ট্রাল বডি মানে হচ্ছে আর্থটা থাকে, ঠিক আছে? তো আমাদের এই ইকুয়াটোরিয়াল প্লেন আর অরবিটাল প্লেন একে অন্যের সাথে কাট করে, ঠিক আছে? বা বলা যেতে পারে অরবিটাল প্লেনটা আমাদের কি করে, ইকুয়াটোরিয়াল প্লেনকে দুইটা পয়েন্টে ছেদ করে। দেখেন নিচে যাচ্ছে, দেখাচ্ছি। দেখেন আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে স্যাটেলাইট অরবিট, ঠিক আছে? আর এটা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন। আর নিচেটা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন, আর উপরেটা অরবিটাল প্লেন। তো স্যাটেলাইট অরবিটটা আমাদের হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেনকে দুইটা পয়েন্টে ছেদ করতেছে। এই যে অরবিটটা, এই পয়েন্টে একটা আমি মার্ক করে দিচ্ছি। স্যাটেলাইট অরবিটটা এই পয়েন্টে আমাদের ইকুয়াটোরিয়াল প্লেনকে একবার ছেদ করছে, আর এই পয়েন্টে একবার ছেদ করছে, ঠিক আছে? একবার কোথায় গেছে, এদিক থেকে এদিকে গেছে। আর একবার কোথায় গেছে, এদিক থেকে এদিকে গেছে। ডিরেকশনটা দেখতে পাচ্ছেন? ডিরেকশনটা একবার কোনটা ক্লকওয়াইজ বলেন তো, এটা কি, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলেন? এটা উপরেরটা ক্লকওয়াইজ, ম্যাম ক্লকওয়াইজ এটা। আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ। একটা অন্যের বিপরীত আর কি, আমি সেটা বোঝানোর জন্য বলতেছি। একটা যদি উত্তর থেকে দক্ষিণ হয়, একটা দক্ষিণ থেকে উত্তর হবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? অপোজিট। তো এখন দেখেন এখানে যেটা বলা হয়েছে, তাহলে দুইটা পয়েন্ট আমরা দেখতে পাইলাম। বলছে স্যাটেলাইট অরবিটটা কাট করবে ইকুয়াটোরিয়াল প্লেনকে দুইটা পয়েন্টে, মিললো? স্যাটেলাইট অরবিটটা কাট করবে ইকুয়াটোরিয়াল মানে হচ্ছে যে প্লেনে আর্থ আছে, সেই প্লেনকে দুইটা পয়েন্টে, ঠিক আছে? দুইটা পয়েন্টের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং নোড, যেখানে কি হয়েছে, স্যাটেলাইটটা পাস করতেছে নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে সাউদার্ন হেমিস্ফিয়ার, মানে হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। আর সেকেন্ড পয়েন্টটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং নোড, সেকেন্ড যেটা, সেটাতে কি হচ্ছে, অপোজিট হবে, মানে সাউথ থেকে নর্থের দিকে যাবে, ঠিক আছে? প্রথমটাকে বলা হচ্ছে, আপনারা যদি এটা উত্তর দক্ষিণের ব্যাপারটা ভুলেও যান, প্রথম পয়েন্টটা হচ্ছে ডিসেন্ডিং নোড আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অ্যাসেন্ডিং নোড। তাহলে আমরা পেরিজি পয়েন্ট যদি বলি, মানে আর্গুমেন্ট অফ পেরিজি, তাহলে কি হবে দেখেন, আমাদের যে এই পয়েন্ট, ঠিক আছে, আর যে এখানে যে পেরিজি পয়েন্টটা আছে আর্থের সবচেয়ে কাছে, এই পয়েন্টের মাঝখানে আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে। আর্গুমেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে এই পেরিজি পয়েন্ট আর অ্যাসেন্ডিং নোডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা আমাদেরকে বের করতে হবে। এটাই হচ্ছে আর্গুমেন্ট অফ পেরিজি। এখন দেখেন বলছে যে হচ্ছে এই সংজ্ঞাটা তো আমি প্রথমেই দিছি, যে অ্যাসেন্ডিং নোড এবং পেরিজি পয়েন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ পেরিজি। বলছে if both perigee and ascending node are existing at the same point, যদি এমন হয়
যে যেটা অ্যাসেন্ডিং নোড সেটাই সবচেয়ে কাছে পৃথিবীর, তাহলে তো ওটা অ্যাসেন্ডিং নোড প্লাস কি হবে, পেরিজি পয়েন্ট হবে। তাহলে আর্গুমেন্ট অফ পেরিজি 0 ডিগ্রি হবে কিন্তু, মানে এরকম বোঝাচ্ছে, নিচে যাচ্ছি, ধরেন এখানে এই পয়েন্টটা আর্থের সবচেয়ে কাছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা সবচেয়ে বেশি কাছে হবে। মানে যদি আপনারা মানে ছবিতে তো পারফেক্ট বোঝা যাচ্ছে না, যদি এরকম হয় হইতেও তো পারে, তাই না, যে অ্যাসেন্ডিং নোড আর পেরিজি পয়েন্টটা সেম, তাহলে দুইটার পয়েন্টের মাঝখানে কোনো অ্যাঙ্গেল থাকবে না, কিন্তু 0 ডিগ্রি। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না? দুইটা যদি সেম পয়েন্ট হয় তাহলে কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি না? জি ম্যাম। বোঝা গেছে কি এটা? দুইটা যদি সেম পয়েন্ট হয়, যে পেরিজি পয়েন্টটা আমাদের অ্যাসেন্ডিং নোড পয়েন্ট, তাহলে তো কোনো অ্যাঙ্গেল নাই মাঝখানে, তাহলে 0 ডিগ্রি, তাই না? জি কেউ ম্যাম। কিছু বলে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারতেছেন তো না? অপু আসছে, অপু। ম্যাম এই টার্মগুলো আমাদের কাছে একবারে নতুন লাগতেছে তো, বুঝতে পারছি। এটা আমাদের একটু সময় লাগবে এগুলো ধরতে একটু। আচ্ছা ম্যাম সমস্যা, আমি একটু আগে জয়েন হলাম। অপু কি অবস্থা আপনার? এত দেরি কেন? ম্যাম একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তারপরে ওই যে এই তো, সবাই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার। আপনারা স্টুডেন্ট মানুষ না, সকালে ঘুম থেকে উঠে পড়তে বসবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তারপর এখন দেখেন, আর্গুমেন্ট অফ পেরিজি ইজ মেজার্ড ইন দ্য অরবিটাল প্লেন অ্যাট আর্থ সেন্টার ইন দ্য ডিরেকশন অফ স্যাটেলাইট মোশন। মানে এই আর্গুমেন্ট অফ পেরিজিটা কোন ডিরেকশনে মাপা হয় সেটা বলা হচ্ছে। এটা মাপা হয় অরবিটাল প্লেনে অ্যাট আর্থ সেন্টার, মানে অরবিটাল প্লেন বলতে বোঝাচ্ছে যেটাতে স্যাটেলাইট আছে, ওখানে কোথায়, আর্থের সেন্টারের থেকে ডিরেকশনটা আমাদের মেজার করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে, যদি আমি বলি স্পেসিফিক্যালি, দেখেন ডিরেকশনটা কোন দিক দিয়ে গেছে, এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে ব্যাক করছে কিন্তু, ঠিক আছে? আবার এদিক দিয়ে গিয়েও এদিকে ব্যাক করতে পারবে, ঠিক আছে? মানে ডাবল দিক দিয়ে করতে পারবে, কিন্তু এটা নির্ভর করবে আমাদের হচ্ছে কার উপরে, আমাদের নির্ভর করবে অরবিটাল প্লেনটার উপরে আর হচ্ছে আর্থের সেন্টারের উপরে। আচ্ছা একটু, হ্যাঁ শুনতে পাচ্ছেন? তারপরে এখানে দেখেন ইনক্লাইনেশনটা, ইনক্লাইনেশনটা আমি আগেই বলছিলাম, ইনক্লাইনেশনটা কি, ইনক্লাইনেশনটা হচ্ছে অরবিটাল প্লেন এবং ইকুয়াটোরিয়াল প্লেনের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে ইনক্লাইনেশন। এই দেখেন ছবিতে দেওয়া আছে, এই অরবিটাল প্লেন আর ইকুয়াটোরিয়াল প্লেনের মাঝখানের অ্যাঙ্গেলটা। তো যেটা আমাকে যে শুভ একটু আগে জিজ্ঞাসা করলো, ম্যাডাম দুইটার কি সেম ভাবে থাকবে, দুটার সেন্টার কি সেম জায়গায় থাকবে? তো প্লেন যদি সেম হয় তাহলে থাকতে পারে, যদি প্লেন সেম হয় প্লাস শেপ সেম হয়, ঠিক আছে? যদি শেপ চেঞ্জ হয় আর প্লেনও আলাদা হয় তাহলে কিন্তু একসাথে সেন্টারটা না থাকার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? দুইটা প্লেন যদি ধরেন কল্পনা করে চিন্তা করে যে দুটো প্লেন সেম সেম অ্যাঙ্গেলে আছে বা 0 ডিগ্রি মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে সেম ভাবে আছে, সেম প্লেনে দুইটাই অরবিট আর স্যাটেলাইট অরবিট আর আর্থ, ঠিক আছে? তাহলে যদি দেখা যায় দুইটা শেপও সেম, যে সার্কুলার, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আমাদের দুটো সেন্টারই মনে হয় কাছাকাছি থাকবে, মানে বেশ কাছাকাছি থাকবে, প্রায় কাছাকাছি। আর যদি হচ্ছে দুইটার প্লেন আলাদা হয়, দুইটা শেপ আলাদা হয়, ঠিক আছে, আমাদের আর্থের শেপটা তো এরকমই থাকবে, আর্থের শেপ তো আর চেঞ্জ হবে না, কিন্তু আমাদের অরবিটের শেপ চেঞ্জ হতে পারে, তাহলে তখন কিন্তু আমাদের দুইটার সেন্টার সেম থাকবে না, আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে দেখেন, বলছে ইট ইজ মেজার্ড অ্যাট দ্য অ্যাসেন্ডিং নোড উইথ দ্য ডিরেকশন বিং ইস্ট টু নর্থ, ঠিক আছে? মানে এটা হচ্ছে মাপা হয় কোন ডিরেকশনে, অ্যাট দ্য অ্যাসেন্ডিং নোড, এই ইনক্লাইনেশনটা অ্যাসেন্ডিং নোড যেটা সেটার রেসপেক্টে মাপা হয় বা সেটার সাপেক্ষে মাপা হয়। এখানে বলছে যে এই ইনক্লাইনেশনটা কি করা হয়, defines the orientation of the orbit by considering the equator of earth as reference। মানে এই ধরেন দুইটাই আপনাদের মানে ঘুরতেছে এরকম করলে তো হবে না, একটাকে ফিক্সড করে আপনাদের যেরকম ইকুয়াটোরিয়াল প্লেনটাকে ফিক্সড করতে হবে, কারণ এটা তো ঘুরতেছে না, এটাকে নির্দিষ্ট রাখে আপনাদের স্যাটেলাইটটা ঘুরতেছে, তাহলে এটাকে রেফারেন্স হিসেবে ধরে আপনাদের দেখতে হবে অরবিটাল প্লেন আর এটার মধ্যে অ্যাঙ্গেল কত, ঠিক আছে? এটা হচ্ছে সেই রেফারেন্সটা, আর এটা তো ঘুরতেছে উপরে, ওই জন্য এটাকে রেফারেন্স ধরে এদের মাঝখানের অ্যাঙ্গেলটা দেখতে হবে, ঠিক আছে? এখন আপনাদের এখান থেকে 4 রকমের ইনক্লাইনেশন অ্যাঙ্গেল থাকতে পারে, ঠিক আছে? এই ইনক্লাইনেশন অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে 4 রকমের অরবিট থাকতে পারে। তো আপনাদের দুইটা অরবিট সম্পর্কে জানলেই যথেষ্ট, একটা হচ্ছে ইকুয়াটোরিয়াল অরবিট আর একটা হচ্ছে পোলার অরবিট, ঠিক আছে? যদি অ্যাঙ্গেলটা আমাদের 0 ডিগ্রি হয়, মানে হচ্ছে কি,
আমাদের যদি 0 অথবা 180 ডিগ্রি হয় তাহলে এই যে মানে এই ইনক্লাইনেশনের ফলে দুইটার মাঝখানে যে মানে 0 ডিগ্রির বা 180 ডিগ্রির জন্য যেই কি বলবো একটা অরবিটের ক্রিয়েট হলো দুইটার মধ্যে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ইকুয়াটোরিয়াল অরবিট, ঠিক আছে। তারপরে যদি দুইটার মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় মানে একে অন্যের সাপেক্ষে যদি লম্বভাবে থাকে তাহলে সেই অরবিটটাকে বলা হবে পোলার অরবিট। 4 টাইপের অরবিট তৈরি করা হচ্ছে এই ইনক্লাইনেশন অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে। যদি সেম প্লেনে থাকে তাহলে এটাকে বলা হবে ইকুয়াটোরিয়াল অরবিট, কারণ ইকুয়াটোরিয়াল প্লেনের সাপেক্ষে তখন কি বলে অরবিটাল প্লেনটাও চলে আসবে এই প্লেনে, তাহলে ওই অরবিটটাকে বলা হচ্ছে ইকুয়াটোরিয়াল অরবিট। কিন্তু যদি ইকুয়াটোরিয়াল প্লেন আর হচ্ছে যে অরবিটাল প্লেন দুটো যদি একে অন্যের সাথে 90 ডিগ্রি করে থাকে তাহলে কি বলবো, আমরা বলতে পারি এটা হচ্ছে পোলার অরবিট একে অন্যের সাপেক্ষে, ঠিক আছে, পোলার অরবিট। এই দুইটা অরবিট সম্পর্কে জানলে আপনাদের যথেষ্ট আর কি, আর বাকি অরবিট গুলো জানার দরকার নাই, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? বলেন তো বোঝা গেছে কিনা? জি ম্যাম, বোঝা গেছে। আর যদি বোঝা যায় তাহলে হচ্ছে এখন অরবিটাল ইকুয়েশন পড়াবো, ঠিক আছে। এখন আমাদের আচ্ছা আপনাদের কি মনে হয় আমরা যখন হচ্ছে এই যে এই দুইটা জিনিস পাবো এখানে, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের F1, তো আপনাদের কি মনে হয় যে যখন আমাদের সেন্টারে আছে হচ্ছে আর্থ, ঠিক আছে, বা মাঝখানে আর্থ আছে, তার চারপাশে একটা প্লেন তৈরি হয়েছে আর ওপরে হচ্ছে একটা অরবিট তৈরি হয়েছে, ঠিক আছে, এটা কার সাপেক্ষে? স্যাটেলাইটের সাপেক্ষে। স্যাটেলাইটটা আর্থের চারপাশে ঘুরতেছে, তাহলে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী দুই রকমেরই ফোর্স পাবো আমরা, তাই কি না? নির্দিষ্ট পজিশনে থাকার জন্য একটা কেন্দ্রমুখী যেরকম বল পাবো একটা কেন্দ্র বিমুখীও বলও পাবো, যাতে করে যে যেটা যে পজিশনে সে পজিশনে থাকে, তাই না? আমরা জি। করে আসছি, তাহলে আগের মতনই, ঠিক আছে, সেম। এখন আমরা দেখেন বলছে a satellite when it revolves around the earth it undergoes a pulling force from the earth due to earth's gravitational force, মানে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য একটা কি হয়, আমরা হচ্ছে স্যাটেলাইট মানে আর্থ থেকে একটা ফোর্স পাই, ঠিক আছে, যে ফোর্সটাকে বলা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, বিকজ দিস ফোর্স টেন্ডস দ্য স্যাটেলাইট টুয়ার্ডস ইট, মানে ওই দিকে আকর্ষণ করে, অপোজিট দিকে না কিন্তু, একটা হচ্ছে কেন্দ্রমুখী, এটা হচ্ছে কেন্দ্রমুখী, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী, মানে ওটা থেকে বিরত করবে যাতে করে সেম পজিশনে থাকে, ওখান থেকে বিচ্যুত না হয়। তো এই সেন্ট্রিপেটাল ফোর্সটা আমরা কিভাবে লিখতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্সের সাপেক্ষে? তাহলে দেখেন জি আছে, ঠিক আছে, আমরা জানি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি। এমটা কি? এমটা হচ্ছে আমাদের আর্থের হচ্ছে ভর, ঠিক আছে, মাস অফ আর্থ, যেটা এমটা সবগুলোর বিবরণ দেওয়া আছে নিচে, যেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইউনিভার্সাল, আর হচ্ছে এমটা হচ্ছে আর্থের যে ভর সেটা সেটা ভ্যালু আমরা জানি যে দেওয়া আছে 5.99 × 10⁻24 কিলো কি বলে কিলোগ্রাম। আর একটা হচ্ছে স্মল এম, এই স্মল এমটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের ভর, ঠিক আছে। আর এই বড় আর যেটা সেটা হচ্ছে কোথা থেকে কোথার ডিস্টেন্স, স্যাটেলাইট থেকে আমাদের আর্থের সেন্টারের ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে যদি আমি বলি যে আর্থটা ধরেন আর্থের সেন্টারটা হচ্ছে মাঝখানে, ঠিক আছে, আর স্যাটেলাইটটা হচ্ছে ধরেন এখানে, ঠিক আছে, তো স্যাটেলাইটের শেপের উপরে নির্ভর করবে যে আমাদের কতটুকু ডিস্টেন্সে আছে দুটার মধ্যেকার ডিস্টেন্স। তাহলে যদি এখানে থাকে তাহলে সেই মেজর অ্যাক্সিস থেকে ডিস্টেন্স নিতে পারেন বা এখান থেকে অর্ধেক অর্ধেক করে নিতে পারেন, ঠিক আছে। এই তো যাই হোক, তারপরে হচ্ছে আমাদের কি বলছে এখানে দেখেন, তারপরে আরেকটা আছে সেন্ট্রিফুগাল ফোর্স, ঠিক আছে। A satellite when it revolves around the earth it undergoes a force pulling force from the sun and the moon due to their gravitational forces, মানে একটা যেরকম কেন্দ্রমুখী পাচ্ছে কেন্দ্র বিমুখী বলটা কই থেকে পাবে, সান এবং মুন থেকে, ঠিক আছে, মানে সূর্য এবং চাঁদ থেকে আমাদের একটা মানে কেন্দ্র বিমুখী বলও পাবে ওরা, যাতে করে ওদের পজিশনটা ঠিক থাকে। তো কেন্দ্র বিমুখী বলটাকে কিভাবে লেখা যায়, এটা হচ্ছে F2 হিসেবে লেখা যায়, ঠিক আছে, mv²/r। তো এম আমরা জানি স্মল এমটা কি, স্মল এমটা হচ্ছে আমাদের কি স্যাটেলাইটের ভর, ঠিক আছে। ভিটা কি, ভিটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি অফ স্যাটেলাইট, আর আরটা হচ্ছে আমাদের আর্থের সেন্টার থেকে স্যাটেলাইটের মধ্যকার ডিস্টেন্স। তো mv²/r। এখন অরবিটাল ভেলোসিটি বের করতে হবে আমাদের, মানে এই ভিটা বের করতে হবে, তাহলে আমরা কেমন করে বের করব, আমরা এটা বের করার জন্য একটা মেথড ইউজ করব। দেখেন বলছে অরবিটাল ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট ইজ দ্য ভেলোসিটি অ্যাট হুইচ দ্য স্যাটেলাইট রিভলভস অ্যারাউন্ড আর্থ, মানে এই ভেলোসিটিতেই আমাদের স্যাটেলাইটটা আর্থের চারপাশে রিভলভ করে বা ঘুরে, ঠিক আছে। এটা আমি মার্ক করে দিলাম, এটার সংজ্ঞাটা বলছে স্যাটেলাইটটা ডাজন্ট ডেভিয়েট ফ্রম ইটস অরবিট অ্যান্ড মুভস উইথ সার্টেন ভেলোসিটি ইন দ্যাট অরবিট when both centripetal and centrifugal forces are balance each other,
মানে বলছে যখন আমাদের স্যাটেলাইটটা নির্দিষ্ট একটা পজিশনে থাকে তখন নিজস্ব জায়গা থেকে ডেভিয়েট করে না, মানে সরে যায় না বা বিচ্যুত হয় না। কেন? কারণ দুইটা ফোর্স আছে, ঠিক আছে, একটা কেন্দ্রমুখী একটা কেন্দ্র অভিমুখী। এটাই কি করে ব্যালেন্স করে নিজেদের মধ্যে, যাতে করে ওই পজিশনটা সেম থাকে। তো আমাদের এই দুটা ফোর্সই সেম হবে, ঠিক আছে, কেন্দ্রমুখী আর কেন্দ্র অভিমুখী বলটা সমান সমান হবে। তো আমরা কি করব, জাস্ট ইকুয়েশন দুটাকে সমান সমান করে দিব। করলে দেখেন দুই পাশ থেকে স্মল এমটা কাটা পড়তেছে আর একটা আর কাটা পড়ছে, ঠিক আছে, আর ভি স্কয়ার ইজ ইকুয়াল টু জিএম বাই আর পাচ্ছি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত পাবো, রুট ওভার জিএম বাই আর, ঠিক আছে। তাহলে অরবিটাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর। তাহলে আমরা দেখেন জিটা তো আমাদের কনস্ট্যান্ট, এম বড় এমটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে আর্থে যেটা ভর আর কি, আর যেটা হচ্ছে আরেকটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি যেটা। তো দুইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভিটা নির্ভর করবে কার উপরে, নির্ভর করবে আর এর উপরে, মানে ডিসটেন্স অফ, মানে আর্থের সেন্টার থেকে স্যাটেলাইটের ডিস্টেন্সের উপরে, ঠিক আছে, এটার উপরেই মেইনলি নির্ভর করবে। এটাই বলা হয়েছে। বলছে যে দ্য অরবিটাল ভেলোসিটি মেইনলি ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্যাটেলাইট টু সেন্টার অফ দ্য আর্থ সিন্স জি এন্ড এম আর কনস্ট্যান্টস, ঠিক আছে। এই তো এটুকুই মোটামুটি ছিল অরবিট থেকে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন তো, বলেন একটু, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, ম্যাম তাহলে এখান থেকে ইয়ে করবো, স্কিপ করবো। হ্যাঁ বলেন। ম্যাম ওই যে আমাদেরকে পড়াইছিলেন যে ইকুয়েটরিয়াল অরবিটের মধ্যে একটা ডিসটেন্স আছে না, যে 0 থেকে 180 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রি, হ্যাঁ। আর আর পোলারটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ম্যাম আমাদের এখানে এখানে দুইটা অরবিট আছে ম্যাম। এখানে তো মনে করেন আমরা যখন দেখি স্যাটেলাইট দেখি, এখানে একটা অরবিট থাকে যেমন। তো তাহলে এখানে দুইটা অরবিটে মনে করেন এখানে ডিফারেন্সটা কি ম্যাম? এটা ওইটা এটা আমরা ইউজ যেটা করলে বা দেখি, এটা ওই ইউজ যে করলে শুভ সুবিধাটা কি? এটা কোশ্চেন করছিল, এটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে জিও স্টেশনারি, বুঝছেন। তো জিও স্টেশনারি স্যাটেলাইট সম্পর্কে এখনই বলবো যে ওটাকে আমরা কেন একটা অরবিট হিসেবে দেখি, কারণ ওটা আর্থের সাথেই চলে, ঠিক আছে। মানে আমরা যদি আর্থ থেকে দেখি তাহলে এটাকে স্থিরই মনে হয়। এটা কেন মনে হয়, কারণ দুইটাই গতিশীল, একসাথেই ঘুরতেছে, ঠিক আছে। ফলে আমরা দুইটাকে স্থির, মানে ওই আর্থের সাপেক্ষে স্যাটেলাইটটাকে স্থির দেখি, ওদের মধ্যে অ্যাঙ্গেলটা 0, ঠিক আছে। আমরা এটাই চিনি শুধু, কারণ আমাদের এখানে এত বেশি স্যাটেলাইট নাই, বা পোলার কোনো অরবিটার স্যাটেলাইট আমরা দেখিনি এখনো, সেজন্য আমরা জানি না, ঠিক আছে। এই বিদেশে থাকতে পারে, বাট আমাদের দেশে নাই আর কি। এই আর কিছু, আব্দুর রহিম কিছু বুঝতেছেন? আব্দুর রহিম, তারপরে মিশু, শুনতে পাইনি মিশু। তারপরে আদনান, কোনো সমস্যা আছে আদনান? আদনান, তারপরে ইকো, কারো কোনো সমস্যা? না ম্যাম, প্রবলেম নেই ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বন্ধ করে আরেকটা অন করছি, ঠিক আছে, আমাদের আগের স্লাইডে চলে যাচ্ছি। আপনারা কি সব সাবজেক্টের খাতা পেয়ে গেছেন? জি না ম্যাম, একটা দিছি ম্যাম। আপনাদেরটা আমি তাড়াতাড়ি দিয়ে দিব, ঠিক আছে। জি ম্যাম। এখন দেখতে পাচ্ছেন এটা, এখন হচ্ছে এই আর্থ অরবিট স্যাটেলাইট সম্পর্কে আমি কিছু বলবো, দেখা যায়? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, আর্থ অরবিট স্যাটেলাইট সম্পর্কে বলবো, তাইলে হচ্ছে যে অনেকে যে সমস্যাগুলো হচ্ছে যে জিওসিনক্রোনাসের ব্যাপারটা জানতে যাচ্ছে, ওটা বলবো। তারপরে হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট সম্পর্কে বলবো, ঠিক আছে। তো আমি একটু বলি, আপনারা শোনেন। তো আর্থ অরবিট স্যাটেলাইট গুলো কি বলছে এখানে দেখেন, the satellite should be properly placed in the corresponding orbit after leaving it in the space, মানে
স্যাটেলাইটকে আমরা যখন স্পেসে রাখে আসবো তখন একটা সঠিক অরবিটে বসায় রাখে আসতে হবে, নাহলে তো এটা কখনোই মানে ঠিকভাবে কাজ করবে না, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা স্যাটেলাইটের জন্য একটা সঠিক অরবিট খুঁজে বের করা। তো এখন দেখেন, it revolves in a particular way and serves its purpose for scientific, military or commercial. The orbits which are assigned to satellites with respect to Earth are called as Earth orbits. মানে যে স্যাটেলাইট, যে অরবিট গুলোকে আমরা স্যাটেলাইটে অ্যাসাইন করব যদি সেটা আর্থের সাপেক্ষে হয়, ঠিক আছে, মানে আর্থের সাপেক্ষে ডিস্টেন্স বা আর্থ থেকে কতটুকু ডিস্টেন্স আছে, সাইজ কেমন, সেগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে এটাকে আর্থ অরবিট বলা হয়। মানে আর্থের ওপরে নির্ভর করে যে স্যাটেলাইট গুলোকে আমরা অরবিটে অ্যাসাইন করতেছি বিভিন্ন অরবিটে, সেটাকে বলা হচ্ছে আর্থ অরবিট। আর্থের রেসপেক্টে বলে এটাকে বলা হচ্ছে আর্থ অরবিট, ঠিক আছে? তো এই আর্থ অরবিটের মধ্যে যে স্যাটেলাইট গুলো থাকবে তাকে বলা হয় আর্থ অরবিট স্যাটেলাইটস। তারপর এখানে বলছে we should choose an orbit properly for a satellite based on the requirement. মানে বলছে যে যখন মানে এক একটা স্যাটেলাইট এক একটা রিকোয়ারমেন্টের জন্য ইউজ হয়, ঠিক আছে? মানে একটা ধরেন কোন একটা স্যাটেলাইট আমাদের হচ্ছে স্যাটেলাইট মানে পৃথিবী থেকে কম ডিস্টেন্সে রাখা হয়েছে যাতে করে ওটা ওই স্তরে বা আয়োনোস্ফিয়ার বা ট্রোপোস্ফিয়ার যে কোনো একটা স্তরে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা পাইতে পারি। দেখা যাচ্ছে আরেকটাকে আরেকটু দূরে রাখলাম স্যাটেলাইটকে, যাতে করে ওই স্তর থেকে আমরা কিছু ইনফরমেশন পাই। আরেকটাকে দেখা যাচ্ছে অনেক দূরে রাখলাম যাতে করে আমরা কোনো বাধা না পাই, লাইন অফ সাইট মানে ইমেজ পাই, ঠিক আছে? বা হচ্ছে দেখা যাচ্ছে আমরা ওই আবহাওয়ার জন্য মানে পরবর্তী দিনের আবহাওয়া কেমন হবে সেটার জন্য ইমেজ দরকার হয়, সেটা আমরা ওই দেখা যাচ্ছে উঁচুতে যেগুলো আছে সেগুলো দিতে পারে, ঠিক আছে? তো অনেকগুলো মানে স্যাটেলাইট এক এক কাজের জন্য ইউজ হয় আর কি, স্পেসিফিক কিছু পারপাস থাকে প্রত্যেকটা স্যাটেলাইটের। তো এখন দেখেন এখানে বলছে ফর এক্সাম্পল দ্য স্যাটেলাইট ইজ প্লেসড ইন লোয়ার অরবিট, দেন ইট টেকস লেস টাইম টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য আর্থ অ্যান্ড দেয়ার উইল বি বেটার রেজলিউশন ইন অ্যান অনবোর্ড ক্যামেরা। আচ্ছা এখন বলেন তো, যে যদি আমাদের আর্থ থেকে ডিস্টেন্স কম হয় তাহলে হচ্ছে আমাদের ট্রাভেল করতে মানে আমাদের ইনফরমেশন আমাদের কাছে আসতে ধরেন আমি ধরেন হৃদয় পাঠাচ্ছে, ঠিক আছে, ইনফরমেশন হৃদয় পাঠাচ্ছে স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে আবু সুফিয়ানের কাছে যাচ্ছে। তাহলে বলেন তো যদি স্যাটেলাইটটা দূরে না থাকে কাছে থাকে পৃথিবী থেকে, তাহলে কম টাইম লাগবে না বেশি টাইম লাগবে? কম টাইম লাগবে ম্যাম। তাহলে কম টাইম লাগবে। আর কম টাইমের মধ্যে আমাদের যে হচ্ছে অনবোর্ড ক্যামেরা বলতে বোঝাচ্ছে যে আমরা ছবি তুলতেছি যেতে যেতে, ঠিক আছে, বা স্যাটেলাইট থেকে ছবি তুলতেছি, তোলার পরে আবার যে আবু সুফিয়ানের কাছে ফিরে আসছে ওই সময় পর্যন্ত খুব তাড়াতাড়ি আসছে। তো তো ক্যামেরা রেজলিউশনটা খুব বেশি ভালো থাকার ফলে ছবিগুলো খুব ভালো ওঠে, যে জায়গার ছবি আমরা তুলতে যাচ্ছি স্পেসিফিক একদম মানে বর্ণনা সহ কোনো ছবি তুলতে চাইলে, ঠিক আছে? তো এই জন্য আমরা লো অরবিট ইউজ করতে পারি। তারপরে এখন বলছে যদি হায়ার মানে ইফ দ্য স্যাটেলাইট ইজ প্লেসড ইন হায়ার অরবিট, মানে অনেক উঁচুতে যদি প্লেস করি তাহলে কি হবে, এর অনেক টাইম লাগবে আর্থে ফিরে আসতে, and it covers more earth surface at one time। মানে যেটা আমাদের হচ্ছে অনেক উঁচুতে রাখবো। আমি একটা কথা বলছিলাম যে জিওসিনক্রোনাস বা জিও স্টেশনারি স্যাটেলাইট দিয়ে 3টা জিও স্টেশনারি দিয়ে পুরো ওয়ার্ল্ডকে কভার করা যায়। প্রত্যেকটা জিওসিনক্রোনাস কি করে 120 ডিগ্রি করে কভার করে, ঠিক আছে? তারপরে বুঝতেই পারতেছেন পুরো ওয়ার্ল্ডকে 3 ভাগ করে জাস্ট 3টা লাগতেছে, মানে যত উঁচুতে রাখতেছি তত বেশি মানে কভারিং রিজনটা বাড়ে যাচ্ছে, মানে তত বেশি কভার করতে পারতেছে অনেক বেশি এরিয়াকে, ঠিক আছে? এটা বোঝা গেছে? যত বেশি উঁচুতে থাকবে তত বেশি এরিয়াকে কভার করতে পারবে, যত বেশি নিচে থাকবে তত বেশি ট্রাভেল করতে কম টাইম লাগবে, প্লাস ক্যামেরা রেজলিউশনটা ভালো হবে। কিন্তু যত উঁচু থাকবে তত বেশি কভার করতে পারবে, হয়তোবা রেজলিউশন অত ভালো থাকবে না বাট তাও কভার করতে পারবে অনেকখানি জায়গা। ম্যাম উঁচুতে থাকলে কি আমাদের প্রবলেম হবে না? বুঝি না। উঁচুতে থাকলে কি মানে আমাদের এগুলো ইনফরমেশন পাইতে আমাদের সময় লাগবে, তারপরে এগুলো প্রবলেম হবে না? আমাদের হচ্ছে কি আমাদের মতন হচ্ছে ধরেন যে আন্ডার ডেভেলপ বা ধরেন ডেভেলপ, ঠিক আছে, মানে উন্নয়নশীল হচ্ছে আর কি। তো এরকম দেশের জন্য, আমাদের দেশের জন্য অ্যাটলিস্ট আমাদের জন্য জিও সিনক্রোনাসটাই তো যথেষ্ট, কারণ আমাদের তো ধরেন এত টাকা পয়সা অনেক, তো মেইনটেনেন্স খরচ অনেক বা অনেক কস্ট, ঠিক আছে? তো লোয়ার অরবিট যেগুলো সেগুলো হচ্ছে স্পেসিফিক পারপাস ইউজ হয়, মানে খুব স্পেসিফিক, যেমন ধরেন কোনো একটা সায়েন্টিফিক কাজে বা মিলিটারিদের কাজে, ঠিক আছে? কিন্তু আমাদের যেটা হচ্ছে নর্মাল টিভিতে যে স্যাটেলাইট ইউজ করি সেটার জন্য কিন্তু এত স্পেসিফিক লাগে না, ঠিক আছে? জাস্ট কভারিং রিজনটা বাড়ায় দিলেই অনেক মানুষ দেখতে পারে বা খরচটা তুলে যায়, তাছাড়া কিন্তু সমস্যা, বুঝছেন? এই জন্য জিও সিনক্রোনাসটাই বেশি ইউজ করা হয়, কারণ ওটা দিয়ে অনেক বেশি কভার করা হয়। এত স্পেসিফিক যেখানে লাগে না সেখানে এটা ইউজ করা হয়, আর যেখানে স্পেসিফিক কোনো ইনফরমেশন লাগে সেখানে কিন্তু লোয়ার অরবিট ইউজ করা হয়। আর এগুলো কম কস্টের হয়, লোয়ার অরবিট যেগুলো সেগুলো একটু কম কস্টের হয়।
কম কস্ট বলতে একদম কম তো মনে করেন না, বললাম তো স্পেসিফিক কাজে, ধরেন গভর্নমেন্ট কাজে, মিলিটারিদের কাজে, ঠিক আছে, ওরা তো অনেক খরচ করে এগুলো করে, ঠিক আছে। এই বুঝা গেছে? বলেন জি তো, ম্যাম, বুঝতে পারছি। আপনারা কি সবাই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন? অ্যাসাইনমেন্ট কেন জি জমা না দেন ম্যাম, নাই? দেওয়া হয়নি। টাইম কতদিন ছিল? ম্যাম সোমবার পর্যন্ত আছে। ও আচ্ছা, ঠিক আছে। সবাই ওই লাস্টের দিকে দিয়েন না, আর সবাই কিন্তু এক লিখবেন না, ঠিক আছে? সম্ভবত 12 তারিখে লাস্ট ডেট। আচ্ছা, আমিও ভুলে গেছি, 12 তারিখই হবে মনে হয়। 5 মার্কের জন্য তো ম্যাম সেজন্য অনেক ছোট ছোট মানে শুনতে পাচ্ছি না, কি বললেন? ম্যাম কোশ্চেনটা ম্যাম 5 মার্কের দিবেন, বাট দেখতেছি ম্যাম অ্যানসার যেগুলো আসছে ম্যাম ছোট ছোট অ্যানসার আসছে, সেজন্য ম্যাম একটু টাইম এটাই লাগছে। তো মজার বিষয়। আর একটা বিষয় আপনাদেরকে আসলে বলবো না, যাই হোক আপনারা লেখেন, ঠিক আছে, আমি এটা বলবো না, এই জন্য তো আমি অ্যাসাইনমেন্ট দিছি। অ্যাসাইনমেন্টটা শেষ করেন সোমবারে, মানে আগামীকাল আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা কারণ ওটা কিন্তু আমি পড়াইনি, ওটা আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেলে পড়াবো। যদি কালকেও শেষ না করতে পারেন তাহলে কালকেও হবে না, রবিবারে চলে যেতে হবে পড়ানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব দেখেন, বলছে যে এই আর্থ অরবিট স্যাটেলাইট গুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে মেইনলি তিনটা ইম্পর্টেন্ট ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিওসিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইট, একটা হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট, একটা হচ্ছে লো আর্থ অরবিট স্যাটেলাইট। মানে লোটা হচ্ছে সবচেয়ে আর্থের কাছে, মিডিয়ামটা আর্থ থেকে আরেকটু দূরে লো থেকে, আর জিওসিনক্রোনাসটা হচ্ছে আর্থ থেকে সবচেয়ে বেশি দূরে, ঠিক আছে? জিওসিনক্রোনাস, এটা নাম জিওসিনক্রোনাসও হতে পারে, জিও স্টেশনারিও হতে পারে। এখন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন দেখেন জিও স্টেশনারি বা জিও সিনক্রোনাস স্যাটেলাইট, এটাকে আমরা সংক্ষেপে সবসময় জিও সিনক্রোনাস বা জিও স্টেশনারি বলবো না, জিও বলবো, ঠিক আছে? তো জিওটা কি? এটা হচ্ছে আমাদের আর্থ থেকে কতটুকু উপরে, অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা, আমাদের আর্থ থেকে এত মাইল দূরে, অনেক উঁচুতে, ঠিক আছে? তো এত মাইল দূরে। তারপরে এখানে বলছে দ্য অরবিট ইজ সিনক্রোনাইজড উইথ আ সাইডরিয়াল ডে। সাইডরিয়াল ডে বলতে পৃথিবীর একবার কাকে প্রদক্ষিণ করতে বলেন তো? একদিন লাগে কাকে প্রদক্ষিণ করতে? পৃথিবী একদিনে কাকে করে, মানে চারপাশে ঘুরে? কার? সূর্যকে ম্যাম। সূর্যের ম্যাম। সূর্যের, ঠিক আছে? এটাকে বলা হয় সাইডরিয়াল ডে। মানে এক্সাক্টলি 24 দিন লাগে না, কত জানি লাগে, এই যে 23 আওয়ার 56 মিনিট আর কত জানি সেকেন্ড লাগে, ঠিক আছে? তো ম্যাম এই এটা তো পৃথিবীর নিজ কক্ষপথে ঘুরে আসতে এই সময়টা লাগে, মানে সূর্যকে ঘুরে আসতে না তো ম্যাম। সরি, হ্যাঁ, সূর্যকে না, নিজ কক্ষপথে ঘুরে আসতে, আমি ভুল বলছি। নিজ কক্ষপথে ঘুরতে যেটা লাগে সেটা হচ্ছে সাইডরিয়াল ডে। আর এই যে আর্থ অরবিট স্যাটেলাইট মানে হচ্ছে জিওসিনক্রোনাস, সেটা হচ্ছে কি করে, এটাও হচ্ছে মানে এর সাথে এমনভাবে সিনক্রোনাইজ করা হয়েছে যে এটাও এক মানে নিজেকে প্রদক্ষিণ করতে বা আর্থকে প্রদক্ষিণ করতে তোর সময় লাগে। এর ফলে কি হয়, দুইটার মধ্যে কিন্তু আমাদের কি হয়, দুইটাই ঘুরছে, ঠিক আছে? দুইটাই ঘুরলে কি হয়, ধরেন একটা ট্রেন যাচ্ছে, চলন্ত ট্রেন, ঠিক আছে? আর আপনার আরেকটা ট্রেন বসে আছে, তাহলে আমরা বসে থাকলে আমরা দেখতে পাবো যে আরেকটা ট্রেন চলছে। কিন্তু দুইটা ট্রেনই যদি চলে তাহলে কি হবে, দুইটা ট্রেন কি মনে হবে দুজনকে? দুইটা ট্রেনে দুজন আছে ধরেন, কি মনে হবে একে অন্যকে? কি মনে হয় বলেন তো? ম্যাম স্থির মনে হবে। কি হবে? মনে হবে যে একটা জায়গায় স্থির দাঁড়ায় আছে, বা একটা জায়গায় তো দেখতে পাচ্ছি আমরা, তাই না? দুইটা সমান গতিতে চলতেছে, দুইটার গতি সেম। যদি তাই হয় তাহলে কি হবে, এটার হচ্ছে কিন্তু স্টেশনারি মনে হবে একজনকে আরেকজনের সাপেক্ষে। এখন এই জিওসিনক্রোনাসের যে অরবিটটা, সেই অরবিটটা আমাদের সার্কুলার হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের হচ্ছে এটাকে এমন ভাবে মনে হবে, আর্থ থেকে কেউ দেখলে, আর্থ থেকে আমি বা কেউ দেখলে মনে হবে যে এটা স্টেশনারি, কিন্তু এটা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? কিন্তু এটা ঘুরতেছে, বাট আমার দেখে মনে হবে যে না, এটা ঘুরতেছে না, এটা হচ্ছে একটা জায়গায় স্থির অবস্থায় আছে। তো এই স্যাটেলাইট গুলোকে হচ্ছে ইউজ করা হয় টেলিভিশনের জন্য, এই জিও স্টেশনারি গুলো, কারণ এগুলো অনেক বেশি জায়গা করতে পারে, কভার করতে পারে, ফলে এটাকে টেলিভিশনের জন্য মেইনলি ইউজ করা হয়। এখন the same geosynchronous orbit if it is circular and in the plane of equator then it is called as geosynchronous geostationary orbit। মানে দুইটার মধ্যে পার্থক্য দেখেন, জিওসিনক্রোনাসটা সার্কুলার হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? বাট যদি এই জিওসিনক্রোনাস অরবিটটা যদি সার্কুলার হয় আর যদি এটা ইকুয়েটোরিয়াল প্লেনে থাকে, ঠিক আছে,
সেম প্লেনে, মানে হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেন বলতে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে আর্থের সাথে সেম প্লেনে থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে জিওস্টেশনারি অরবিট। ঠিক আছে, এখন এই অরবিট গুলো কি হয়, কত দূরত্বে রাখা হয়, এটাকে হচ্ছে আর্থ থেকে এটাকে 35,900 কিলোমিটার পার সেকেন্ড এই দূরত্বে রাখা হয়। ঠিক আছে, হ্যাঁ বলেন, কথা বলেন, শুনতে পাই না। হ্যালো, কি কথা বলছিলেন? ফরিদ, ফরিদ বলছিলেন কিছু? আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে বললাম যে এটা থেকে আর্থ থেকে কত কিলোমিটার দূরে আছে, এটা হচ্ছে 35,900। ঠিক আছে, এটাকে এক এক জায়গায় এক এক রকম লেখে। ঠিক আছে, 36,000ও অনেক জায়গায় লেখে। জি, অনেক আর জায়গায় 36,000 কিলোমিটারও লেখা আছে। হ্যাঁ, এটা 36,000 35,900 জায়গায় 3600 লেখা থাকে। আর ম্যাম এটা 22,300 মাইলকে কিলোমিটার নিলে 35,903 আসে ম্যাম। এটাই তো বললাম যে হচ্ছে মাইলেও লেখা থাকে, কিলোমিটার পার সেকেন্ডেও লেখা থাকে, আবার হচ্ছে এক এক জায়গায় এক এক রকম লেখা থাকে। আপনাদের যেটা সুবিধা হয় সেটা লিখবেন। ঠিক আছে, মানে ধরেন আমার ক্ষেত্রে তো আমি এরকম দিব না হয়তো বা, কারণ কুইজ তো দিচ্ছি না আর। তো আপনাদের কোথায় আসতে পারে এরকম, কোন পরীক্ষায় আসলে যেটা অপশনে থাকবে সেটা দিবেন, সবচেয়ে অ্যাকুরেটটা অপশনে দিবেন, থাকলে ওটা দিবেন। ধরেন কোথাও আছে এটা শুধু 22,300টা, তাহলে এটা দিবেন। দেখা যাচ্ছে এটা আছে আর হচ্ছে 36,000 আছে, ঠিক আছে, তাহলে এটা দিবেন। আর দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে একটা ওটা 36,000 আছে, তাহলে 36,000টা দিবেন। ঠিক আছে, এখন এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে দুটার মধ্যে একটু পার্থক্য বলবো আমি, মানে জিও সিনক্রোনাস আর জিও স্টেশনারির মধ্যে। ঠিক আছে, তো প্রথম পার্থক্য আমি কি বললাম, যে জিও সিনক্রোনাসের আমাদের কি হবে, এটা কিন্তু সার্কুলার শেপ হবে না। ঠিক আছে, যে কোনো শেপ হতে পারে, সার্কুলার শেপ হবে না তা না, হইতেও পারে, বাট আমাদের জিও স্টেশনারিটা অবশ্যই সার্কুলার শেপের হবে। এখন এখানে বলছে the satellites present in these orbits have the angular velocity same as that of the earth. এই স্যাটেলাইটটা হচ্ছে মানে এই অরবিটের মধ্যে, জিওসিনক্রোনাস অরবিটের মধ্যে যে স্যাটেলাইট গুলো থাকবে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে কার সাথে, আর্থের মতন। তাদের ভেলোসিটি তো সেম হবেই, অবশ্যই হবে, না হলে কখনোই একে অন্যকে স্থির মনে করতো না। ঠিক আছে, these satellites are considered as stationary with respect to earth since they are in synchronous with the earth's rotation. মানে বলা হচ্ছে যে আর্থের রোটেশনের সাথে যেহেতু এরা একে অন্যের সাথে সিনক্রোনাসলি ঘুরতেছে, তাহলে একে অন্যকে স্টেশনারি মনে করবে। ঠিক আছে, বা আর্থ থেকে আমরা কেউ দেখলে এই হচ্ছে অরবিটটাকে বা এই কি বলে স্যাটেলাইটটাকে মনে হবে যে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, তো এটার হচ্ছে অ্যাডভান্টেজটা কি, এর অ্যাডভান্টেজটা হচ্ছে দ্যাট নো নিড টু ট্র্যাক দ্য অ্যান্টেনাস ইন অর্ডার টু ফাইন্ড দ্য পজিশন অফ স্যাটেলাইটস। মানে জিওস্টেশনারি অরবিটটা কোথায় আছে এটাকে ট্র্যাক করার জন্য আমাদের আলাদাভাবে কোনো অ্যান্টেনা দরকার পড়ছে না। ঠিক আছে, কিন্তু লোয়ার অর্ডার বা হচ্ছে দেখবেন মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট গুলোকে মানে এর পজিশন কোথায় আছে বা এখান থেকে ইনফরমেশন পাওয়ার জন্য পরপর কয়েকটা অ্যান্টেনা ইউজ করা হয়। আর অ্যান্টেনা ইউজ করলেই তো আমাদের খরচ বাড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যেরকম ইনফরমেশন নিখুঁত পরিমাণ চাবো বা স্পেসিফিক চাবো সেরকম কিন্তু আমাদের খরচও বাড়তেছে। ঠিক আছে, বাট এক্ষেত্রে আমাদের সেরকম অ্যান্টেনা লাগে না এটার পজিশন জানার জন্য। তাহলে আমাদের এটা কোন কোন কাজে ইউজ হয়, মেনলি ওয়েদার ফোরকাস্টিং এ হয়, স্যাটেলাইটে হয়, সরি টিভিতে হয়, তারপরে রেডিওতে হয়। ঠিক আছে, এবং মানে কি বলে আদার্স মানে অনেক টাইপের গ্লোবাল কমিউনিকেশন, যেখানে ধরেন অনেক জায়গা কভার করতে হবে সেরকম জায়গাতে এটা ইউজ হয়। ঠিক আছে, এটা তিনটা দিয়ে আমাদের এরকম জিওসিনক্রোনাস আর্থ অরবিট স্যাটেলাইট তিনটা দিয়ে পুরো আর্থকে কভার করা যায়। এখন নিচে আমাদের জিওসিনক্রোনাস এবং জিওস্টেশনারি আর্থ অরবিট সম্পর্কে আমাদের কিছু বর্ণনা আছে। দেখেন ছবিতে, দেখতে পাচ্ছেন ছবিটা, একটা হচ্ছে জিওসিনক্রোনাস আর একটা হচ্ছে জিওস্টেশনারি। তো বলা হচ্ছে জিওসিনক্রোনাসটা আমাদের সার্কুলার হতেও পারে নাও হতে পারে, বাট জিওস্টেশনারিটা কি হবে, আমাদের অবশ্যই সার্কুলার হবে। আর কি হবে, আর্থের সাথে সেম প্লেনে থাকবে, দেখছেন এই প্লেনটা সেম থাকবে। জিওস্টেশনারিটা এই প্লেনেও থাকতে পারে আর অন্যরকম কোনো প্লেনেও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে প্রত্যেকটা জিওস্টেশনারি অরবিট জিওসিনক্রোনাস অরবিট, কিন্তু প্রত্যেকটা জিওসিনক্রোনাস কিন্তু জিওস্টেশনারি না। এটা কি বুঝছেন? ম্যাম আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, এখানে দেখেন এই যে এই মাঝখানে যে গোল মানে চিহ্নটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আর্থ। ঠিক আছে,
এই আর্থটা রোটেট করতেছে। তো সেম ভাবে আমাদের জিওসিনক্রোনাস বা জিওস্টেশনারি অরবিট দুইটাই রোটেট করতেছে। কিন্তু জিওসিনক্রোনাস আর জিওস্টেশনারির মধ্যে পার্থক্য হচ্ছে জিওস্টেশনারিটা অবশ্যই সার্কুলার শেপের হবে, অবশ্যই, ঠিক আছে। জিওসিনক্রোনাসটা সার্কুলার হতেও পারে, নাও হতে পারে। আর একটা কি, জিওস্টেশনারিটা অবশ্যই আর্থের সাথে সেম প্লেনে ঘুরবে, আর জিওসিনক্রোনাসটা আর্থের সাথে সেম প্লেনে ঘোরার কথা নাও ঘুরতে পারে, একটু একটু বিচ্যুতি হতে পারে, ঠিক আছে। এই হিসেবে আমি বলতেছি সব জিওস্টেশনারিকেই জিওসিনক্রোনাসের মধ্যে ফেলা যাবে, কিন্তু সব জিওসিনক্রোনাসকে জিওস্টেশনারির মধ্যে ফেলা যাবে না। বলেন তো বুঝছেন কিনা? জি ম্যাম, বোঝা গেছে। তাহলে ওই যে সব খার আর খারকের মতন, বলেন তো তাহলে সেন্টেন্সটা কি হবে? সব, এটা সম্পর্কে বলেন। ম্যাম এখানে সব জিও স্টেশনারিকে আমরা জিও সিনক্রোনাস বলতে পারবো, আবার সব জিও সিনক্রোনাসকে আমরা জিও স্টেশনারি বলতে পারবো না। গুড, এটাই হচ্ছে মেন এটা থেকে আমাদের কন্টেন্ট, ঠিক আছে। এই কন্টেন্টটা আমরা হচ্ছে পরীক্ষাতেও দিতে পারি, এটার হচ্ছে মানে বিবরণ দেওয়ার জন্য, বা ধরেন ছোটখাটো এক্সপ্লেনেশন, অথবা আপনাদের হচ্ছে যে কোনো পরীক্ষাতেও আসতে পারে যে এই জিও সিনক্রোনাস আর জিও স্টেশনারি কি সেম কি সেম না। এটা হচ্ছে অবশ্যই সেম না, ঠিক আছে, আলাদা। কখনো কখনো সেম, বাট হচ্ছে কখনো কখনো আলাদা। জিও স্টেশনারিকে আমি জিও সিনক্রোনাসের মধ্যে ফেলাতে পারবো, বাট জিও সিনক্রোনাসকে জিও স্টেশনারির মধ্যে ফেলাতে পারবো না, ঠিক আছে। এই আপাতত আজকে এটুকুই থাকুক, আমি আর কথা বলতে পারছি না আসলে, আমার খুব সর্দি লাগছে, বুঝছেন, আমি কথা বলতে পারছি না বেশি। অনেক অসুস্থ তো। আমি না এই শীতের মধ্যে একটু অসুস্থই থাকছি বেশি, কেন জানি। একটু দাঁড়ান, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। আপনারা সবাই সুস্থ আছেন? ম্যাম, জি ম্যাম। কে না বললো, কে অসুস্থ? মিশু। ও, মিশুর আমার মতন ঠান্ডা লাগছে, তাই তো? জি ম্যাম। সাবধানে থাকেন, ঠান্ডা লাগলেও তো ভয় লাগে। নর্মাল ঠান্ডা না কি হইলো? জি। আপনাদের বাকি সাবজেক্ট গুলো কি সব শেষ হয়ে গেছে, মানে সিলেবাস নাকি আরো চলছে? চলছে। ম্যাম এক্সাম কি হবে 30 তারিখ? আচ্ছা, ইমরান হোসেন আছেন, ইয়েস ম্যাম। তারপরে রফিকুল ইসলাম রানা, ইয়েস ম্যাম। তারপরে খোরশেদ বিন আমিন, ম্যাম মুরাদ তো কোর্সে ম্যাম ওইদিকে আজকে ম্যাম একটু সমস্যা, তো কারেন্ট নেই, সেজন্য ঢুকতে পারেনি। আচ্ছা ঠিক আছে। তারপরে হাসানুজ্জামান, ইয়েস ম্যাম। তারপরে আবু সুফিয়ান, আবু সুফিয়ানটা ছিল। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন শান্ত। ম্যাম ও বলছিল আর কি দেয়া দিতে প্রেজেন্ট। আচ্ছা, কেন কি হয়েছে ওর আবার? কোনো কারণ ছাড়া দিব না তো। হাসিবুর রহমান, হাসিব আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, জি আছে ম্যাম। হাসিব আপনার আম্মু কেমন আছে?